ভাবুন তো, আপনি একটা অচেনা রুমে বন্ধ আছেন, আর হঠাৎ করেই সেখানে টাইমার শুরু হয়ে গেছে। টাইম শেষ হওয়ার পরে কি হবে সেটা তো গল্পের শেষেই জানা যাবে। তো গল্পটি শুরু হয় আমেরিকার রাস্তায়, যেখানে রাস্তার প্রত্যেকটা গাছে একটা মেয়ের নিখোঁজ হওয়ার পোস্টার লাগানো ছিল। এডগার নামের একটি লোক তার ট্রাকে করে চুইংগাম খেতে খেতে সেখান থেকে পেরিয়ে যাচ্ছিল। সেই পোস্টারটার উপর সে নজর পর্যন্ত দেয় না। তার হাতে আঘাত লেগেছিল। কিছুক্ষণ পরে সে শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় পৌঁছে যায়, আর একটা ট্রাক থেকে বন্দুক, দড়ি আর কিছু ফোন বের করে। কিছুক্ষণ পরে নেল নামের একটি মেয়ে একটি বন্ধ রুম থেকে ঘুম থেকে ওঠে। তার কোনো ধারণাই ছিল না যে সে এখানে কিভাবে এসেছে। পুরো রুমটা একদম খালি ছিল। ওই রুমের মধ্যে একটা পোকা আর একটা ঘড়ি আর একটা স্পিকার ছিল। একটা অনেক বড় প্যানেলে ৯ নম্বর লেখা ছিল, আর ওই নাম্বারটাই তার শার্টেও লেখা ছিল। সে কাপা পায়ে দরজা অবধি পৌঁছায়, কিন্তু সে যতই দরজা টানুক বা ধাক্কা মারুক দরজাটা ওই রকমই ছিল। সে সাহায্যের জন্য অনেক চিৎকার করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তারপর হঠাৎ করে ঘড়িটা আপনা আপনি চলতে থাকে। তখনই নেলের নজর একটা লাল রঙের দড়ির ওপর পড়ে। ওই দড়িটার নিচে সে হঠাৎ করে তার ফোনটা পেয়ে যায়, কিন্তু ওই ফোনটা দিয়ে সে কাউকেই কল করতে পারে না, কারণ সেটার ভেতরে কোনো সিমই ছিল না। এরপর সে ওই দড়িটা দিয়ে বাইরে বের হওয়ার কথা ভাবে। কিছুক্ষণ পরে তার নজর মেঝেতে থাকা একটা দাগের ওপর যায়, যেটা রক্তের মনে হচ্ছিল। সে ওপরে দেখে ছাদের জায়গায় একটা কাঁচ লাগানো আছে। সে লাফিয়ে লাফিয়ে সেখানে পৌঁছানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে ঘাবড়ে গিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছিল। সে ওই রুমে কি করছে এটা ভাবা তার চিন্তারও বাইরে ছিল। হঠাৎ করে একটা অ্যালার্ম বাজতে শুরু হয়ে যায়, আর এই রুমটার আলোটা সবুজ রঙের হয়ে যায়। নীল মেঝেতে বসে পড়ে আর ভাবতে থাকে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু ওই আলোটা কয়েক মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। এরপর নীল তার ফোনটা বের করে আর দেখে ফোনের সমস্ত নাম্বারগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। ফোনে শুধুমাত্র সমুদ্রের কিছু দৃশ্য ছিল, যেগুলো দেখে তার একটা গানের কথা মনে পড়ে যায়। সেখানে ডন নামের একটি মেয়ের ছবি ছিল। তাকে দেখে নীল অনেক খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে ডন তাকে কেন ছেড়ে চলে গেল। এরপর নীল তার জুতোটা ওপরের কাঁচের দিকে ছোড়ে, যাতে কারোর না কারোর নজর ওই জুতোটার উপর পড়বেই। কিন্তু তার প্ল্যানটাও ফেল হয়ে যায়। রেগে গিয়ে সে তার ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে, কিন্তু তার ফোনটা ৯ নম্বর প্যানেলে ফেসে যায়, আর একটা সুন্দর গান বাজতে শুরু করে। নীল দেখে সেখানে একটা গর্ত হয়ে গেছে। সে জোর খাটিয়ে ওই গর্তটা বড় করে দেয়, যাতে সে সেখান থেকে বেরোতে পারে, কিন্তু তার পেছনেও শুধু দেওয়ালই দেখতে পায়। এদিকে ঘড়িতে ১৫ মিনিট হয়ে যায়, আর সে কিছু আওয়াজ শুনতে পায়। ওই রুমের সমস্ত আলোগুলো বন্ধ হয়ে যায়, আর বাইরে থেকে কিছু দরজা জানলা খোলা আর বন্ধ হওয়ার আওয়াজ আসতে থাকে। ভয়ের চোটে নীল তার চোখগুলো বন্ধ করে ফেলে, আর ওই সমুদ্রের গানটা গুনগুন করে নিজেকে শান্ত করে। কিছুক্ষণ পরে সব আলোগুলো জ্বলে ওঠে, কিন্তু নীল যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় দরজাতে আর তালাটা নেই। এবার সে দরজাটা খুলতে পারবে, কিন্তু বেচারি নীল এবারেও দরজার পেছনে একটা দেওয়ালি দেখতে পায়। এই সময় ঘড়িতে ৪৫ মিনিটের সময়টা উল্টো চলতে থাকে। নীল রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে, আর ওই রুমটা সবুজ রঙের আলোতে ভরে যায়। হঠাৎ করেই সে একটা লোকের আওয়াজ শুনতে পায়, যেটা ওই দরজার পেছনে দেওয়ালের তৈরি দরজার সামনের দেওয়ালে লাগা একটা জালি থেকে আসছিল। নীল দৌড়ে তার কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। ওই লোকটার নাম ছিল ট্রাভিস, যে তার মতোই একটা রুমে বন্দি ছিল, কিন্তু তার নাম্বারটা ৯-এর বদলে ৬ ছিল। সেও জানতো না তাকে এই রুমে কেন কিভাবে বন্ধ করা হয়েছে। তারা এই ব্যাপারে অজানা ছিল যে এডগার তাদের দুজনকে সিসিটিভি ক্যামেরায় দেখছিল। ট্রাভিস নীলকে বলে সে দড়ির সাহায্যে কাঁচের জানলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু জানলার হ্যান্ডেলটাই ভেঙে গেছে। ট্রাভিসের বলার পরেও নীল দড়ির গিঁট বেঁধে হ্যান্ডেলে ফাঁসায়, আর সেটা টানতে থাকে, কিন্তু তার ওজনের কারণে ওই হ্যান্ডেলটা ভেঙে যায়, আর সে সোজা নিচে এসে পড়ে, আর কাঁধটা ফ্র্যাকচার হয়ে যায়। ট্রাভিসের আওয়াজ শুনে সে কিছুটা সজ্ঞানে আসে। কিছুক্ষণ পরে তার কানে একটা জোরে জোরে আওয়াজ বাজতে থাকে, আর সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়। তার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু ট্রাভিস তাকে বলে তাকে খুব তাড়াতাড়ি তার কাঁধটা ঠিক করতে হবে, না হলে কিছুক্ষণ পরে ব্যথাটা সহ্যেরও বাইরে হয়ে যাবে।
তারপর নীল উঠে দাঁড়িয়ে জোরে জোরে তার কাঁধটা সামনে পেছনে করে দেওয়ালে মারে, যাতে সেটা ঠিক জায়গায় সেট হয়ে যায়। এরপর সে কিছুক্ষণ ট্রাভিসের সাথে কথা বলে নিজের মন হালকা করে, আর ফোনে ওই গানটা চালিয়ে দেয় যেটা ট্রাভিসেরও অনেক পছন্দ হয়। হঠাৎ করে তার কানে ওই তীব্র আওয়াজটা বাজতে থাকে, আর সে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসও দেখতে পায়। সে দেখে একটা লোক তার হাত ধরার চেষ্টা করছে, আর নীল ওই লোকটার কলম দিয়েই তার হাতে আঘাত করে দেয়। অন্যদিকে ট্রাভিস জিজ্ঞেস করে সে এমন কি করেছে যে এখানে বন্দি আছে। তার এটাও সন্দেহ হয় হয়তো ভগবানই তাদের এখানে পাঠিয়েছে। হঠাৎ করেই ট্রাভিসের চিৎকারের আওয়াজ শোনা যায়। সে কোনো একটা লোককে বলছিল যেন তার থেকে সে দূরে থাকে। তারপর রুমের আলোটা সবুজ রঙের আলোতে ভরে ওঠে, আর ট্রাভিসের অবস্থার কথা ভেবে নীলের আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সে ওই সমুদ্রের গানটা গেয়ে আবার নিজেকে শান্ত করে। এরপর যখন আলোটা ফিরে আসে তখন নীল ট্রাভিসের সাথে কথা বলে। সে বলে একটা লোক তার রুমে তাকে ঠিক করতে এসেছিল, আর এখন তার মাথাতেও প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমাদের আলোটা বারবার রুমে আসছে আর যাচ্ছে। এবার নীল সিদ্ধান্ত নেয় সে এই রুমটা থেকে বের হওয়ার রাস্তা নিশ্চয়ই বের করবে। সে ওই রুমটা তল্লাশি নেয়। সেখানে সে একটা তার পায় যেটা তার বিশেষ কিছু মনে হয় না। এরপর সে দেখে তার হাতে কিছু একটা লাগানো হয়েছে, আর ওদিক থেকে ট্রাভিস বলে তার পায়ে ওই রকম কিছু একটা লাগানো আছে। অন্যদিকে ঘড়ির সময় কমে আসছিল, এই জন্য নীল জানলার ভাঙা হ্যান্ডেল দিয়ে জালি স্ক্রু খোলার চেষ্টা করে, আর তার প্ল্যান কাজ করে যায়। আর ওই তারের জালিটা খুলে যায়। তাকে দেখে ট্রাভিসও জালটা খুলতে থাকে, আর নীল প্যানেলের পেছনে থাকা তারটা তুলে নেয়। তারটা টেনে আনার পর সে সেখানে একটা গুপ্ত ক্যামেরা দেখতে পায়, যেটা সে ট্রাভিসকে দেখায়। এরপর নীল ওই তারটাই কেটে ফেলে। এর ফলে এডগার নীলের রুমের আর কিছুই দেখতে পায় না। নীল জালের রাস্তা দিয়ে ট্রাভিসের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে জায়গাটা অনেক কম ছিল। মাঝখানে সবুজ রঙের একটা আলোর লাইন ছিল, যেটা সে ছুঁতেই রুমের আলোটা হলুদ রঙের হয়ে যায়, আর জোরে জোরে একটা অ্যালার্ম বাজতে থাকে, যার ফলে নীলের কানে ব্যথা শুরু হয়ে যায়। সে তাড়াতাড়ি তার রুমে ফিরে আসে, কিন্তু রাস্তায় আবার তার কাঁধে আঘাত লেগে যায়। এরই মধ্যে সে আবার কিছু দেখতে পায়। সে দেখে তার হাতটা রক্তে ভরে আছে। এই ভয়ঙ্কর সময়ের পর নীল ট্রাভিসকে তার জালটা ভাঙতে বলে, আর নিজে তার কাঁধটা ঠিক করার কাজে লেগে পড়ে। তখনই তার নজর তার হাতের ওপর পড়ে, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। সে অল্প তার মাংসটা টেনে দেখে তার হাতে একটা মাইক্রোচিপ ফিট করা হয়েছে। এরপর নীল ট্রাভিসের দিকে তাকায়, যে এখনো পর্যন্ত তার জালিটা খুলতে পারেনি। ঘড়িতে এখন শুধুমাত্র 1 মিনিটই বেঁচে ছিল, আর হঠাৎ করেই সেটা লাল হয়ে যায়। নীল ট্রাভিসকে তাড়াতাড়ি তার জালিটা খুলতে বলে। ট্রাভিস তার সমস্ত শক্তি দিয়ে শেষ মুহূর্তে ওই জালিটা খুলে ফেলে। সময় শেষ হতেই দরজার লাইট সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসে। নীল এখন প্রচণ্ড রেগে গেছিল। সে সমুদ্রের গান গুনগুন করতে করতে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত জিনিস বলতে থাকে। হঠাৎ করেই দরজাতে একটা ছোট্ট জায়গা খুলে যায়, আর বাইরে থেকে একটা লাল রঙের আলো আসতে থাকে। নীল খুব সাবধানে তার হাতটা বের করে, আর তার হাতে একটা বন্দুক চলে আসে। তখনই ওই রুমের আলোটা সবুজ হয়ে যায়, আর ওই রুমটা একটা গ্যাসে ভরে যায়। তার আওয়াজে আলোটা বদলে যায়। এখন নীল বুঝতে পারে আওয়াজের সাহায্যে আলো বদলে বদলে তাকে লাল আলো পর্যন্ত পৌঁছাতে হবে। সে ওপরে লাগানো কাচে গুলি চালায়, যার ফলে আলোর রংটা লাল হয়ে যায়। অন্যদিকে এডগার তাকে নতুন একটা ক্যামেরা দিয়ে এখনো দেখে যাচ্ছিল। নীল দড়িটা তুলে নেয়, আর ওপরে ফাঁসিয়ে দেয়, যার ফলে সে এখন বাইরে বের হতে পারবে। কিন্তু ওপরে পৌঁছে কোনো লাভ হয় না। সেখানে কোনো ছাদ ছিল না, বরং একটা রুম ছিল, আর অনেক বড় একটা স্ক্রিন লাগানো ছিল। সেখানে লেখা ছিল দ্য এন্ড। সে ওপর থেকে ট্রাভিসের রুমে উঁকি মারে। তার রুমেও গ্যাস ভরে দেওয়া হয়েছিল, কিন্তু সে নীলের মতো অত সাহসী ছিল না। এখন এডগার নীলের সাথে দেখা করতে আসছিল, কিন্তু নীল একটা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। সে এডগারের নজর এড়িয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। লুকিয়ে চুরিয়ে সে এডগারের অফিসে পৌঁছে যায়। এই অফিসটা কোনো একটা বড় কোম্পানির বিল্ডিং মনে হচ্ছিল। নীল সেখানের একটা রুমে যায়, যেখানে ট্রাভিসের অ্যাড বারবার চলছিল। এটা আসলে রোবটের অ্যাড ছিল, যেটা এতটাই আসল মনে হচ্ছিল যে কোনো মানুষই এটার মধ্যে পার্থক্য খুঁজে পাবে না। নীল প্রচণ্ড রেগে ওই টিভিটাই ভেঙে ফেলে। তারপর এক জায়গায় সে ডনের একটা বড় ছবি দেখতে পায়,
যে আসলে এই রোবোটিক্স কোম্পানির মালকিন। তখন একটা গাইড নেলের কাছে আসে, যে তার ক্লায়েন্টদের এই সব কিছু বোঝাচ্ছিল। তারা সবাই নেলকে এড়িয়ে চলে যায়। এইসব কি হচ্ছে এটার বোঝার আগেই এডগার তাকে খুঁজে পেয়ে যায়। তখনই নেলের মনে পড়ে যায় তার মুখ থেকে কভার হাঁটানো লোকটা এডগারই ছিল, আর এই লোকটাকেই নেল কলম দিয়ে মেরেছিল। ভয়ের চোটে নেল এডগারের ওপর বন্দুক তাক করে, কিন্তু এডগারই তার ট্যাবলেটের উপর একটা বাটন প্রেস করে তাকে অফ করে দেয়। এরপর আমরা জানতে পারি নেল এই কোম্পানির একটা রোবট, যার মডেল হচ্ছে নাম্বার 9। পরে যখন নেলের চোখ খোলে তখন সে একটা সমুদ্রের পাশে বসেছিল। খুব তাড়াতাড়ি সেখানে এডগারও চলে আসে। নেল তার উপর আক্রমণ করেছিল, এই জন্য তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এই সমুদ্রটা নেলের মস্তিষ্কের হিসেবেই বানানো হয়েছিল। এরপর এডগার তাকে বন্দি নিয়ে প্রশ্ন করতে থাকে। তাদের এজন্যই বন্দি করে রাখা হয়েছিল যাতে তাদের ভেতরে থাকা মানবিক আবেগকে পরীক্ষা করা যায়। নেল আর ট্রাভিসকে একে অপরের সঙ্গ দিয়ে বাইরে বের হওয়ার কথা ছিল। তারা একে অপরের অনেক খেয়াল রেখেছে। এডগার নেলকে জিজ্ঞেস করে এরকম কি কোনো সময় এসেছে যেখানে নেলের মনুষ্যত্বের ওপর সন্দেহ হয়েছে। এটা শুনে নেল বুঝতে পারে সে তো এটাও জানে না যে সে কে। আসলে এই ট্রেনিংটা কয়েক সপ্তাহ ধরেই চলছিল, আর কোম্পানি তার মধ্যে থাকা সমস্ত খামতি দূর করে তাকে মডেল 10 বানাতে চাইছিল। টেস্টের পরে তার সমস্ত স্মৃতি মুছে দেওয়া হয়, কারণ সে এই ভয়ঙ্কর সত্যিটা মেনে নিতে পারবে না। এডগার নেলকে অফ করে আবার ওই রুমেই বন্ধ করে দেয়। নেল বিনা কোনো স্মৃতি ছাড়াই আবার উঠে পড়ে, আর এডগার তার পরিবারের সাথে কোথাও ছুটি কাটাতে চলে যায়।